ঢাক বাদ্য প্রশিক্ষণ কর্মশালা অশোকনগরে। নমস্কার, আমি চন্দ্রানী, বলো কলকাতা টিভি। ঢাক বাজানো একটা শিল্প। অনেকেই ঢাক বাজালেও সবাই এই শিল্পে পারদর্শী হতে পারে না। ঢাকের প্রত্যেকটা তাল অনুভব করে মানুষের মনে আনন্দ দেওয়া একটা কলা, যেটা সব ঢাকি পারেন না। অমূল্যচন্দ্র নন্দী রিদিম মিউজিক কলেজের কর্ণধার সজল নন্দী এমন একজন মানুষ যিনি ঢাক বাদ্য শিল্পে নিজের জীবন উৎসর্গ করেছেন। গত রবিবার সজল বাবুর তৎপরতায় অমূল্যচন্দ্র নন্দী মিউজিক কলেজের উদ্যোগে অশোকনগরে একটি ঢাক বাদ্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শুধু তাই নয়, এদিন বহু গুণী ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করা হয় ওই মিউজিক কলেজের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের প্রত্যেকেই সজল বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানান। কর্ণধার সজল নন্দীর একটি বিশেষ দিক হলো তিনি বহু পরিশ্রম করে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে একটি মহিলা ঢাকি দল গড়ে তুলেছেন। প্রথমে মানুষের কাছ থেকে কটাক্ষ শুনলেও এখন মহিলা ঢাকির দল দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ঢাক বাজান এবং যথেষ্ট সুনাম অর্জন করেছেন। এদিন এই অনুষ্ঠানে সজল নন্দী জানান, প্রতিটা বাদ্যযন্ত্রের নিজের বোল আছে, কিন্তু অধিকাংশ ঢাকি জানে না ঢাকের বোল কি। রবিবারের এই কর্মশালায় যে সকল গুণীজন উপস্থিত ছিলেন তারা হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক দেবাশিস মণ্ডল, পণ্ডিত দুলাল নট্ট, পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস, বলো কলকাতা টিভির কর্ণধার সৌমিক সান্যাল, পৌরপ্রধান প্রবোধ সরকার, কাউন্সিলর অদিতি সিং সহ আরো অনেকেই। এদিন এই কর্মশালায় দূর দূরান্ত থেকে মহিলা ও পুরুষ ঢাকি উপস্থিত হন এবং প্রত্যেকে সার্টিফিকেট প্রদান করা হয়। বলো কলকাতা নিউজ ডেস্ক। সজলদাকে ধন্যবাদ জানাবো এই মঞ্চে আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানোর জন্য। আমার শুধু কাজ ছিল সজলদাকে একটা সঠিক পথ দেখানো, তাকে সেই পথ আমি দেখিয়েছি এবং যারা এই পথটা দেখে আজকে এই জায়গায় অগ্রসর হয়েছেন এটা তাদের প্রাপ্য। এই ধন্যবাদ তাদেরকে জানাই, তারা আরও এগিয়ে যাক। এবং এই মঞ্চে যেসব গুণী মানুষজন রয়েছে, বিশেষ করে আমার স্যার রয়েছেন, উপজেলা শাসক মহাশয় রয়েছেন, আমার তাদের সামনে বিশেষ কিছু বলার নেই, যা বলবার তারাই বলবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সংস্থার পক্ষ থেকে। এবারে আমার স্যার মাননীয় শ্রী দেবাশিস মণ্ডল মহাশয়, প্রাক্তন প্রধান যন্ত্রসঙ্গীত বিভাগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, স্যারকে সংক্ষেপে দু চার কথা বলবার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের। শ্রদ্ধেয় দুলালবাবু, গোকুলবাবু, অন্যান্য বিচিত্র ব্যক্তিবর্গ যারা আছেন তাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা অন্যরা আছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। সজল যে আয়োজন করেছে এ একটা অভূতপূর্ব ব্যাপার। একটা সময় ছিল যখন চামড়ার বাদ্যকে বলা হতো ম্লেচ্ছ বাদ্য। ম্লেচ্ছ কারা? যারা মুসলিম, তাদেরকে সেইভাবে ম্লেচ্ছ বলে বলা হতো, জবন বলা হতো, নানা রকমভাবে তাদেরকে ইয়ে করা হতো। তারাই এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করতো, বা যারা অন্যান্য নিচু সম্প্রদায়ের মানুষ এগুলোকে বেশি তৈরি করতো, এগুলোকে আগলে রেখেছে, তারাই বাঁচিয়ে রেখেছে সব কিছু। আমাদের শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে এক সময়। অভিজাতরা কিন্তু এই সমস্ত শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেনি। যারা গরিব, খেটে না খাওয়া মানুষ, সেই সমস্ত মানুষদের হাত ধরে আমাদের শিল্প সংস্কৃতি একসময় বেঁচে ছিল। সেইগুলো আস্তে 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 সাধারণ মানুষের, অভিজাতরাও সেগুলোকে আস্তে আস্তে গ্রহণ করছে না। এর মধ্যে যে আনন্দ আছে, এর মধ্যে যে শিক্ষা আছে, এর মধ্যে যে মানবতা আছে, এর মধ্যে যে ঔদার্য আছে, সেটা কিন্তু অনেকে প্রথমে বুঝতে পারেনি। যে শিল্প সংস্কৃতি শুধু আনন্দের বিষয় নয়, একটা আমাদের যে আবেগ, সেই আবেগকে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে শিল্প সংস্কৃতি, বাদ্যযন্ত্র ইত্যাদি। এগুলোর মধ্যে দিয়ে আমরা আমাকে প্রকাশ করি, আমরা আমার যে শিক্ষা, আমার যে অভিজ্ঞতা, আমার যে আনন্দ উচ্ছ্বাস, সেইটাতে এমনভাবে প্রকাশ করি যাতে আরও অন্য যারা আশেপাশে যারা থাকে তারা সেই আনন্দে উদ্বেল হয়ে উঠতে পারে। এবং এটা একদিনের শিক্ষা তো নয়, হাজার হাজার বছরের দীর্ঘকাল ধরে চলে আসা একটা শিক্ষা। সেই শিক্ষাকে প্রবহমান ধারা, সেই ধারাকে যারা কিছু মানুষ সেগুলোকে বয়ে নিয়ে চলেছিল, আজকে এসে পৌঁছেছে আমাদের কাছে। আজকে আমাদের এখানে একটা স্কুলের কর্মশালার মধ্যে জায়গা করে নিয়েছে ঢাক। আপনি ভাবতে পারছেন
যে একটা সময় আজকে আমাদের কত গর্বের ব্যাপার যে গোকুল দাস একজন ঢাকবাদ্যের একটা গুরু বলুন, একজন বাদ্যকার বলুন, সে আজকে পদ্মশ্রী পাচ্ছে। আজকে সারা ভারতবর্ষের কোন জায়গায় নিয়ে গেছে আমাদের এই ঢাকবাদ্যকে। খুব ইতিহাস নতুন করে প্রতিদিন ইতিহাস তৈরি হচ্ছে এবং এই ইতিহাসের মধ্যে দেখবেন কোনো এক সময় আসবে গরিব পিছিয়ে পড়া মানুষগুলো সামনের দিকে উঠতে শুরু করেছে এবং একটা সময় গোকুল দাসের মতো গোকুল দাস যে আলো দেখিয়েছেন সেই আলো আপনাদের ঘরে ঘরে, আমাদের ঘরে ঘরে সব জায়গায় পৌঁছে যাবে। আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর কয়েকটা কথা বলতে চাইছি। গোকুলবাবুকে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যখন 2016 সাল তখন, তার আগেই আমরা করেছিলাম, আমি তখন বিভাগীয় প্রধান হলাম, তার আগে আরও অনেকবার হয়েছে। আমি ঢাক, ঢোল ইত্যাদিকে আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট করে তুললাম। অর্থাৎ যেমন আপনি বাংলা পড়ছেন, আপনি ইতিহাস পড়ছেন, গান শিখছেন, এগুলো আমাদের সাবজেক্ট, কিন্তু এই বিষয়গুলোকে কেউ এগুলো গুরুত্ব দিত না এবং এটাকে অনেক লড়াই করেই আমাদেরকে সেখানে এই ঢাককে বা ঢোলকে আমরা আমাদের বিষয়ে সেখানে বিএ ডিগ্রি কোর্সে বিএ ক্লাসে ছাত্ররা শিখবে সেই জন্য আমরা ব্যবস্থা করলাম। এমএ পড়বে এই নিয়ে, ঢাক নিয়ে এমএ পড়বে তার ব্যবস্থা করলাম। তখন গোকুলবাবুকে নিয়ে গিয়েছিলাম ক্লাস করার জন্য। গোকুলবাবু ক্লাস করেছিলেন, গোকুলবাবু নিশ্চয়ই মনে আছে। তো সেই সময় বেশ কিছুদিন ধরে গোকুলবাবু আমাদের রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছিলেন। তো আমরা চাইছি যে এই শিক্ষাটা শুধুমাত্র প্রান্তজনের মধ্যে সীমাবদ্ধ না, সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং একটা এতদিনের যে শিক্ষা, এতদিন লক্ষ হাজার হাজার বছর ধরে যে শিক্ষাকে বহমান করে নিয়ে চলেছে যারা, তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ আরও বেশি করে পৌঁছে যায়। তো সেইটা পৌঁছচ্ছে গোকুলবাবুর হাত ধরে, সেই প্রান্তজনের মানুষদের যে শিক্ষা তার কাছে তারা ওনাদের আলো পৌঁছে যাচ্ছে। আমি আর সজল একটি অতি সাধারণ, মানে গোকুলবাবু যেমন নিজেদের মধ্যে গুটিয়ে থাকা মানুষ, সজলও নিজের মধ্যে গুটিয়ে থাকা মানুষ, কিন্তু তার মধ্যে যে প্রাণ আছে সেই প্রাণটা কিন্তু আমরা এখানে না এলে ওকে দেখে তো কেউ বুঝতে পারবে না যে ওর মধ্যে কি প্রাণ আছে। যে ওই এতগুলো মানুষকে সমবেত করেছে, এতজন ঢাক বাদক আর মহিলাদের নিয়ে ঢাক বাদক মানে একটা দল তৈরি করতে পারে, বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা পরিক্রমা করতে পারে। কোন জায়গায় একটা প্রাতিষ্ঠানিক জায়গায় একটা আজকে সজল নিজেই একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এই ঢাক বাদনের জায়গায় বিষয়টাকে নিয়ে। তো ও সজল নন্দী আগামী দিনে নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠবে। আমি আশা করছি যে এই লোকশিক্ষা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে প্রবহমান হোক এবং যারা আপনারা আছেন সজলের মধ্য দিয়ে যারা আপনারা এসছেন, যারা সজলকে সহযোগিতা করার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমি আশা করছি এই শিক্ষা আরও সুদূর প্রসারী হবে এবং এখানকার এই অঞ্চলের যে সমস্ত মানুষ তারা সজলের পাশে থেকেছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আমি আশা করব সজলের মতো আরও নতুন নতুন আমাদের যারা ছাত্র, সজল তো একসময় আমাদের ছাত্র ছিল, সেখানে তবলা, তখন ঢাক শেখার উপায় ছিল না কারণ তখন ঢাক চালু হয়নি, কিন্তু ও সেই তবলা নিয়ে প্রশিক্ষণ করেছে, ওখান থেকে মাস্টার ডিগ্রি করেছে, তারপরে সে ঢাক নিয়ে এই এত বড় কর্মযোগ্য তৈরি করেছে। সুব্রতকে আমরা নিয়োগ করেছি। যখন আমরা ওই গোকুলবাবুকে শেখানোর জন্য ডাকলাম তখন ও তো মাস্টার ডিগ্রি করেছিল, এমএ করেছিল তবলা নিয়ে, তো ওকে একটা জায়গায় বাজাতে গেল, খুব এত ভালো ঢাক বাজে, ঢোল বাজাচ্ছে, আমরা ওকে তো নেওয়া দরকার, ওর মতো ছেলেদেরকে যদি আমরা নিতে পারি, তখন আমরা ওকে ইউনিভার্সিটির টিচার করে নিয়ে এলাম যে ও শেখাচ্ছে। তো আজকে আমাদের দেখা থেকে আমাদের ওখানে রবীন্দ্রনাথীতে এত বেশি ছেলে মেয়ে এখন শিখছে যে যেমন যতজন তবলা শেখে বলা যায় তার চেয়ে বেশি ঢাক ঢোল শেখার দিকে ছেলেদের মেয়েদের আগ্রহ বেড়ে গেছে। মানে এইটা একটা না, আপনার না মানে শুনছেন আমার কাছে, কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না যে এত ছেলে মেয়েদের আগ্রহ তৈরি হয়েছে এবং ঢাক ঢোল শেখার দিকে। তো এটা আমাদের কাছে পরম পাওয়া। সজলকে এবং সজলের সঙ্গে যারা আছেন তাদেরকে আমার আরেকবার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। সব থেকে বড় আনন্দ লাগছে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, স্যার বলেই দিয়েছে, কিন্তু সজল নন্দী কিন্তু দুটো ডিগ্রি লাভ করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, মাস্টার ডিগ্রি ইনস্ট্রুমেন্টাল মিউজিক পারকাশন এবং মাস্টার ডিগ্রি করেছে মিউজিকোলজিতে। এটা কিন্তু অশোকনগর কল্যাণগড় পৌরসভার বাসিন্দা হিসাবে আমাদের সকলের গর্ব। সবাই মিলে একবার করতালি। এবারে আমরা দু চার কথা শুনে নেব আমাদের প্রিয় সাংবাদিক সৌমিক সান্যাল মহাশয়ের কাছ থেকে। কলকাতা টিভি বলো। নমস্কার সকলকে, যারা আছেন অতিথি আসনে এবং যারা সামনে আছেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে
প্রথমেই একটা ভুল স্বীকার করছি, একটা বার্তাতে ভুল হচ্ছে। সৌমিক সান্যাল, বলো কলকাতা টিভি, একটু ভুল বার্তা যাচ্ছে। যাই হোক, সেটা হতেই পারে, এত বড় অনুষ্ঠান। আর সজলদাকে প্রথমেই দাদা বললাম, কারণ গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্কটা খুব মানে অন্তরঙ্গ। মানে এই যে কোনো বিষয় রাত 2টোর সময় আমাদের কথা হয়েছে, 1টার সময় কথা হয়েছে। কারণ বলো কলকাতা টিভি পরিবার, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। শুনতে টিভি হলেও এটা কিন্তু আমাদের একটা সুস্থ সংস্কৃতিমূলক একটা বিরাট সংগঠন, আজ 7 বছর ধরে। এবং আমাদের বিশেষ করে বাংলার সংস্কৃতি নিয়েই, বাংলার মুছে যাওয়া সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতিকেও তুলে ধরার আমাদের মূল উদ্যোগ। এবং তার সাথে আমি একজন অর্গানাইজার। প্রতি বছর যে অনুষ্ঠানটা করি আমি কলকাতার বুকে, এই কথাটা একটু বেশি কথা বলছি, কারণ এটা না বললে আজকের এই মঞ্চে ঠিক নয়। বঙ্গগৌরব উৎসব বলে একটা অনুষ্ঠান করি, নন পলিটিক্যাল, টোটালি নিজেরা করি, ভালোবেসে করি কলকাতায়। সেই অনুষ্ঠানটা 2022 থেকে শুরু করা হয়েছে। 2022-এ 2টো সিজন হয়েছে, 23-এ, 24-এ, 25-এ আবার হবে। তো সেটা মূল কথা নয়। মূল কথা যেটা হলো, আজকে একটা উৎসব বা অ্যাওয়ার্ড প্রোগ্রাম বলতে গেলে মানুষ বোঝে নানান তারকা আসবে, আলো ঝলমল করবে, রৌবলি সোনালি মেমেন্টো যাবে, ট্রফি যাবে, একটা ঝাঁ চকচকে ব্যাপার। কিন্তু না, সেটা ভুল প্রমাণ করেছি আমরা। সম্মান অনুষ্ঠান মানেই কিন্তু সেটা নয়। সম্মান অনুষ্ঠান কিন্তু অন্যভাবেও করা যায়। তাই কেন বলছি, আমাদের অনুষ্ঠানটা এত বড় অনুষ্ঠান, টোটাল অনুষ্ঠানটা প্রায় সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি চলে। বহু মানুষ আসে এবং মূলত আমরা প্রচুর মানুষকে সুযোগ দিয়ে থাকি, এই প্ল্যাটফর্মটা দিয়ে থাকি তাদের প্রচার করার জন্য। এবং সেই অনুষ্ঠানটার প্রথমেই কিন্তু ওপেনিংটা করানো হয় অমূল্যচন্দ্র নন্দী রিদম মিউজিক কলেজের এই যে যারা বসে আছে তাদের কারিশমা দেখানোর জন্য স্টেজে। সেটা কিন্তু ওপেনিং। সজলদা আমার সাথে আছে গত কয়েক বছর ধরে, আমরা কিন্তু তুলে ধরছি সজলদাকে, চেষ্টা করছি যতটা তুলে ধরার। কিন্তু যেটা যখন 2022-এ অনুষ্ঠানটা করতে যাওয়ার সময় আমি যখন অনুষ্ঠান সূচিতে এটা লিখেছিলাম যে একটি মানে ঢাক প্রদর্শন হবে, তখন অনেকে প্রশ্ন তুলেছিল যে ঢাক প্রদর্শন একটা অনুষ্ঠানের শুরুতে, অনুষ্ঠানে তো শুধু ফিতে কাটা বা প্রদীপ জ্বালা যে হয়ে থাকে, যেটা হয়ে থাকে। কিন্তু সেটা যখন করলাম, পরের বছর থেকে প্রত্যেকবার সদস্য মানে সংগঠনের সবাই এবং অতিথি যারা গেস্ট আছে সবাই বারবার বলে আসছে এখনো পর্যন্ত, সেই অনুষ্ঠানে কিন্তু প্রথমে সজলদার এই টিমকেই লাগবে। এইটুকুনি আমার তরফ থেকেও সংক্ষিপ্ত চেষ্টা আমি করতে পেরেছি। আমি নিজের কাছে আনন্দিত এবং সজলদার এই পরিশ্রম ব্যর্থ হবে না। আমি গর্বিত সজলদার এই কাজকর্ম নিয়ে। আপনারা সবাই পাশে থাকুন। বেশি কথা বলবো না, অনেক গুরুজনরা আছে, ওনারা কথা বলবেন, আমি ছেড়ে দিচ্ছি। নমস্কার। আমরা সংক্ষেপে 2-4 কথা শুনে নেব। শ্রী সৌভিক ভট্টাচার্য, উপজেলা শাসক, দক্ষিণ 24 পরগনা। নমস্কার। আমি অনেক জায়গায় প্রশাসনিক স্তরে অনেক বক্তব্য রেখেছি, পাবলিক স্পিকিং নিয়ে আমার কোনো অসুবিধাই নেই। কিন্তু আজকে যারা উপস্থিত আছেন তাদের সামনে কথা বলতে গিয়ে আমার একটু গলা কাঁপছে, কারণ দিকপাল ব্যক্তিত্ব তারা সঙ্গীত জগতে প্রত্যেকেই। তাদের আমি অসংখ্য নমস্কার, প্রণাম এবং শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের অন্যান্য সকল বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব, প্রত্যেককে আমি আমার আন্তরিক নমস্কার জানাই। তো যে স্যার যেটা বলছিলেন একটাই, সেই কথাই আমার এখন মনে হচ্ছে। সজল নন্দী নিজেকে একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করছেন, যেভাবে একার হাতে উদ্যোগ নিয়ে উনি এইরকম একটি অনুষ্ঠান অর্গানাইজ করছেন, যেটা নিয়ে খুব বেশি মানে যেটা বলছিলেন আমাদের সাংবাদিক বন্ধু যিনি বলছিলেন যে আস্তে আস্তে জিনিসটা লাইমলাইটে আসছে, কিন্তু এই জিনিসটা নিয়ে এত চর্চা এখনো কিন্তু হয় না। কিন্তু সেই ঢাক হচ্ছে কি সমস্ত আনন্দানুষ্ঠানের একটা প্রথম জিনিস যেটা দিয়ে ইনিশিয়েট করা হয়, সেই জিনিসটাকে যেভাবে উনি ওয়ার্কশপ হিসাবে অর্গানাইজ করেছেন। এবং সব থেকে ভালো লাগছে আমাদের যারা দিদি এবং বোন যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ফ্রন্টে রেখে উনি প্রোগ্রামটা করছেন। এটা কিন্তু একটা বিশাল বড় কৃতিত্ব রাখে আর কি। এই জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই যে প্রোগ্রাম উনি করছেন এটা উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি হোক এবং এখান থেকে আরও বেশি আমাদের এই ঢাক
যন্ত্র যেটা রয়েছে, যেটা একটা বিশিষ্ট বাদ্যযন্ত্র, সেটার একটা আমাদের চোখের সামনে উদাহরণ হচ্ছেন পদ্মশ্রী প্রাপ্ত আমাদের শিল্পী গোকুলবাবু। তো ইনি যে স্তরে নিজেকে নিয়ে যেতে পেরেছেন, নিশ্চয়ই আপনারা প্রচেষ্টা করলে তার কাছাকাছি বা সেই সমকক্ষও হতে পারবেন। হ্যাঁ, প্রচেষ্টার কোনো শেষ নেই, মানে প্রচেষ্টাই মানুষকে একটা এই উন্নত স্তরে নিয়ে যেতে পারে। তো আমি সেই শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সজল নন্দী মহাশয়কে এই ব্যাপারে কুর্নিশ জানিয়ে এরকম অনুষ্ঠান অর্গানাইজ করছেন, এর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই স্যারকে। এবারে আমরা দু চার কথা সংক্ষেপে শুনে নেব আমাদের স্যার মাননীয় শ্রী পণ্ডিত দুলাল নট্ট মহাশয় সুমুখস্থিত কণ্ঠে। আজকে আমি অনেক সৌভাগ্য করেছি। আমার আশেপাশে যারা বসে আছেন তাদের একটা ঘাসের মতো আমি উপযুক্ত নয়, তবুও সজল আমার একেবারে বলতে গেলে ল্যাংটাবাসীর ছাত্র, সুব্রত সেও ওই রকম। কিন্তু ওরা বলেছে বলে আজকে আমি এখানে এলাম। আসার মতো শরীরও আমার নেই, 86 ইয়ার ওল্ড। তো ন্যাচারালি ও বলেছে বলে আমি এসেছি। তার আগে আমি আর দুটো কথা বলে নেব, যার স্মৃতির আমরা ওস্তাদ জাকির হোসেনের ব্যাপারে আমি দুটো কথা বলতে চাইছি। এই কারণে যে আমাদের যারা ছাত্র আছে তারা ম্যাক্সিমাম মানে 100-এর মধ্যে 99% ছেলেরা জাকিরের নাম শুনলেই আগে থেকেই তারা প্রস্তুত হতো যে জাকিরকে একটু দেখবো এবং তার বাজনা শুনবো। আমি সজলের ঢাকের ব্যাপারে প্রশ্নে আমি পরে আসছি। তো সেই জাকির হোসেন 72-তে মারা গেলেন। এটা খুব দুঃখজনক ব্যাপার, খুব খুব দুঃখজনক ব্যাপার। বিশেষ করে আমি যেদিন শুনলাম সেদিন আমি সারাদিন কিছু খাইনি, আমি কান্নাকাটি করেছি। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, জাকির আমাকে কাকা ডাকতো। কি কারণে কাকা ডাকতো সেটাও বলছি। আমার গুরুকে আমি বাবা বলে ডাকতাম এবং বাবার বাড়িতেই থেকে আমার সমস্ত তালিম, মার দৌড়, মানে যাবতীয় যা কিছু সব তার কাছ থেকেই খেয়ে ঠেয়ে আজকে একটু আর কি যা পারি করি আর কি করতাম। এখন তার এই বয়সে আর কি করবো, যাই হোক। তো আমার যারা ছাত্র তারা বহু দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, বহু ছেলে। তো তাদের মধ্যে তারা তো বেরিয়ে গেছে। এই জেনারেশন, তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন যারা ছিল, তাদের যে মধ্যে একটা শিক্ষা বা শেখার জন্য যে আগ্রহটা ছিল, সেই আগ্রহ এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমি খুব কম দেখি। যে সাবজেক্টে শিখুক সেটা খুব কম দেখি। তো এইবার আসছি আমি জাকিরের ব্যাপারে একটুখানি বলি। জাকির আমাকে কাকা ডাকতো এই কারণে, যেহেতু ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেবের এক ছাত্র, আমার গুরুর শিষ্য, গুরুর ছেলে, ছোট ছেলে আমজাদ আলী খাঁ সাহেবের কাছে শরৎ শিখত। সেই সময় জাকির আমজাদের সঙ্গে বসে বসে রেওয়াজ করতো আর মানে প্র্যাকটিস করতো। আর সেই সময় ওই দেবজ্যোতি বোস জাকিরকে বলেছিল যে দাদা তুমি যদি একটু আমাদের ফাংশনে যাও। তখন ও বলেছে যে কেন যাব না,
তোমরা ডাকবে তবেই তো যাব। কলকাতায় বাজাতে ইচ্ছে করে, কলকাতার শ্রোতা সাংঘাতিক, মানে শ্রোতা বললে ভুল হবে, তারা প্রত্যেকেই কেউ না কেউ গান বাজনা করে এবং ভালোবাসে, সেখানে অবশ্যই যাব। আমি একটু বেশি কথা বলছি, ক্ষমা করবেন আমাকে সবার কাছ থেকে, এই না হবে আপনারা জানবেন না, সেই জন্যই বলছি আর কি। তো সেই কারণে জাকির ওই দেবজ্যোতির যে বড় ভাই, সে এখন সারা পৃথিবীতে বাজছে, পণ্ডিত কুমার বোস, সেও আমার ছেলে। ছেলে মানে আমার গুরুর নিজের ছেলে। আমি যেহেতু ওর বাবাকে বাবা ডাকতাম, সেহেতু সে আমাকে কাকা বলে ডাকতো। তো ওই ফাংশনে জাকিরও গেছে, সবাই গেছে দেবজ্যোতির সাথে বাজানোর জন্য। সেইখানে ওই দেবজ্যোতি পরিচয় করিয়ে দিল আমার বাবার বড় ছেলে, উনি হচ্ছে বাবার শ্রেষ্ঠ ছাত্র। তখন জাকির আমাকে নমস্কার করলো, নমস্কার করে বলছে, আমি কি একটু আপনাকে কাকা ডাকতে পারি? যেহেতু ওরা কাকা ডাকে, আমি সেহেতু আপনাকে একটু কাকা ডাকতে পারি। আইলাম, আমার সৌভাগ্য, তোমার মতো ছেলে যদি আমাকে কাকা ডাকে এবং কাকা ডেকে প্রণাম করে, তাহলে সেটা আমার সৌভাগ্য হবে। আল্লাহ কাকা সাহেবের ছাত্র ছেলে। তো যাই হোক, শুধু ছেলে নয়, ছাত্রও বটে। তো তারপর থেকে ওই যে কাকা ডাকতে শুরু করলো, সেই থেকে যত জায়গায় দেখা হতো ওই কাকাই ডাকতো কাকা। আর কোথাও ফাংশনে বাজাতে বসেছে, হয়তো দেখছে আমি তখন ঢুকছি, ও ডাইস থেকে উঠে এসে কাকাকে আগে এখানে বসাও, তারপরে আমি বাজাচ্ছি। এইরকম সম্পর্ক আমার সঙ্গে জাকিরের ছিল। এইবার আসি শ্রীযুক্ত সজল নন্দীর কথা বলতে। ছোটবেলায় এমন একটা দিন গেছে ওদের, সত্যিকারের বলতে খাওয়া যুক্ত না, এরকম অনেকেরই গেছে, আমার নিজেরও গেছে। আমার নিজেরও, আমরা যখন 47 সালে দেশ হলো, সেই সময় যখন এপারে এলাম, মানে পূর্ব পাকিস্তান থেকে, সেবারও আমরা এসে তখন রাস্তাঘাট কোনো কিছু লোকজন কিছু থাকবো কিছু চিনি না। সেই সময় থেকে আমরাও ওই একদিন দুদিন না খেয়ে এরকম জল খেয়ে 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 আজকে এখনো জীবিত আছি। তো ইতিহাস বলতে গেলে আর পড়াবে না, পুরো দিন লেগে যাবে। যাই হোক, এই সজল যার ছেলে অমূল্য নন্দী, তিনি যে কি কষ্ট করেছেন, তার ছেলেরা এই সজল নন্দী ছাড়া, দাদা এখানে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে, তুমি সামনে আসো, সামনে এক দাদা, আরো দাদা আছে, তো সবাই ভাই আছে, আরো ভাই আছে। তো সবাইকে বলছি যে সেই কষ্ট করে আজকে সজল নন্দী এত বড় জায়গায় পৌঁছেছে। আমি বড় জায়গায় বলবো, কারণ এই সজল নন্দী রবীন্দ্রভারতী থেকে তবলা এমএ পাস করে ঢাকে আজকে সারা ভারতবর্ষে মোটামুটি ওর নাম ছড়িয়ে গেছে, সারা ভারতবর্ষ নাম ছড়িয়ে গেছে। গোকুলবাবু আমাকে ক্ষমা করবেন, আপনার নাম তো ছড়িয়ে গেছে, তার সঙ্গে পদ্মশ্রী আপনি পেয়েছেন, কিন্তু আমার এইখানে দুটো তিনটে প্রশ্ন থাকবে। সেটার প্রশ্নটা হচ্ছে এই, যেমন আমরা তবলা শেখাতে গেলে প্রথম যে বাণী দিয়ে শেখাতে হয়, যে ভাষা দিয়ে শেখাতে হয়, আপনারা ঢাক বাজাতে গেলে প্রথম ছেলে হোক মেয়ে হোক তাদের কি শেখায়? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কতগুলো তাল আছে যেগুলো বললে সবাই বাজাতে পারবে কি পারবে না, সেটা আমি জানি না, ঠিক ক্ষমা করবেন, কিন্তু এগুলো সম্পর্কে যোগাযোগ রাখতে হয়। তো যাই হোক, আমি ছোট কথায় সেরে দিই, আমাদের সজল
আর আমার আর এক ছাত্র আছে, সে মার খেয়ে এখনো বলছে, সে এইমাত্র একটু আগে বললো যে আমার ভয়তে কাছে যেতে ভয় পাচ্ছি। তো সেই সুব্রত সেই কতটুকু দেখে ছিল, মানে ধরুন একেবারে ন্যাকটারি অবস্থা, প্যান্ট ছিলই না, পড়তো না। তারপরে প্যান্ট পরা শিখলো, তারপরে তবলা শিখলো, এমএ পাস করলো, এখন তো বিরাট ব্যাপার ওর। তো যাই হোক, আশীর্বাদ আপনারা করুন যাতে ওরা সবাই বিরাট হতে পারে, আরও বিশাল নাম করতে পারে, এই আশীর্বাদটা আপনারা সবাই করুন। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তো ওরা যেন আরও অনেক বড় হয়, অনেক বড় হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করি সজল, সুব্রত, ওরা যেন অনেক বড় হয়। আপনারা সেই যারা বড় এখানে আছেন তাদের কাছে আমি আবেদন করব, আপনারা আশীর্বাদ করবেন যাতে প্রাণ ভরে ওরা যেন অনেক বড় হয়, সকলের মানে বাবা নাম যেন রাখতে পারে। এই প্রসঙ্গে ছোট্ট আর একটা কথা আমি বলি, আমার বাবা ছিল ভারতবর্ষের শ্রেষ্ঠ ঢোল বাদক। আমার বাবা নাম হচ্ছে পণ্ডিত ক্ষীরোদ দত্ত। নাম না শুনেছে এরকম কোনো লোক তখনকার সময় কেউ ছিল বলে আমার মনে নেই, ছিলই না কেউ। তো তিনি চলে গেছেন, তার আশীর্বাদে আজকে আমার এই 86 বয়স অবধি বেঁচে আছি। আর কোনো কথা বলছি না, ওদের অসুবিধা হচ্ছে, লোকজন প্রচুর বসে আছে, যার এত বড় একজন লোক, ওনার বাজনা শুনবে সব কিছু দিয়ে। যাই হোক, এই কথা বলেই আমি আমার অনুষ্ঠান শেষ করছি। স্যারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই সংস্থার পক্ষ থেকে। স্যার বললেন আমার চলে যাওয়ার বয়স হয়েছে, কিন্তু মহাজনরা বললেন লোকগানের একটি ধারায় মানুষ কখনো মরে না, আর আত্মার কখনো মরণ হয় না। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। স্যার চলে গেলেও তার আশীর্বাদ আমাদের সকল ছাত্রছাত্রীর মধ্যে থাকবে। সকলে একবার করতালি। স্যার এখনো অনেক ভালো থাকবে, ঠাকুরের কাছে প্রার্থনা করি।